রাধে রাধে। তো আজ আমরা শুরু করবো এসসি 176 পেজে যতগুলো সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত ছেড়ে বিষয়ভিত্তিক বর্ণনামূলক প্রশ্ন রয়েছে তা আমরা সলভ করবো। সরি, অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমার নেই আর কি, তোমরা পারলে আমাকে ছবি পাঠিয়ে আমি সলভ করে দেবো, কোনো অসুবিধা নেই। যেটা আছে আমার সংক্ষিপ্ত ওখান থেকে আমি সলভ করা শুরু করছি। ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন হলো হিমোগ্লোবিনের স্বর্ণ সংখ্যা বলতে কী বোঝো? দেখো, এক কথায় আমরা যখন গোল্ড সোলের মধ্যে NaCl যোগ করি, যার কারণে একটা দ্রবণের কালার চেঞ্জ হয়, লাল থেকে নীল হয়, তা প্রতিহত করার জন্য যা আর কি অ্যাড করা হয়, যতটা পরিমাণে অ্যাড করা হয় সেটা হলো সেই যৌগের আর কি স্বর্ণ সংখ্যা। যেহেতু হিমোগ্লোবিন 0.03 মিলিগ্রাম আর কি 0.03 দেওয়া আছে, তার মানে বোঝা যাচ্ছে যে গোল্ড সলে NaCl দেওয়ার কারণে যে কালারের চেঞ্জ হতো, সেই কালারের চেঞ্জ হওয়ারকে আটকানোর জন্য 0.03 মিলিগ্রাম হিমোগ্লোবিন দিতে হয়। নেক্সটে যদি যাই আমরা, এসআই পদ্ধতিতে মোলার পরিবাহিতার একক কি? দেখো, এসআই পদ্ধতিতে মোলার পরিবাহিতা হলো সিমেন্স মিটার স্কোয়ার মোল ইনভার্স, ঠিক আছে। আর যদি আমরা ইয়েতে যাই, সিজিএসে যাই, তো ওম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার অ্যান্ড মোল ইনভার্স। দেখো, এটা সবসময় উঠতে বসতে সবসময় গার্লফ্রেন্ডের সাথে কথা বলার সময় এমনি মজা চলে বলছে, বাট হ্যাঁ, এই এককটা এবং তুল্যাঙ্ক পরিবাহিতা এবং অন্যান্য আপেক্ষিক পরিবাহিতা এবং কোষ ধ্রুবকের যে এককগুলো রয়েছে সবসময় মনে রাখবে বস ভাই, এইগুলো কিন্তু আসে ভাই। চলো নেক্সট, আম্লিক মাধ্যমে এক মোল Cr2O7কে যদি বিজারিত করি কত মোল ইলেকট্রন প্রয়োজন? দেখো, আমরা এটা ক্লাস 11 থেকে করে আসছি, জারণ চ্যাপ্টারে ছিল। Cr2O7কে Cr3+, যেহেতু 2 নিয়ে নিলাম, যেহেতু Cr2 ছিল, যার কারণে অক্সিজেন এখানে 7টা আছে, তার জন্য 7 জল এবং সাথে দ্বিগুণ 14টা H+ এবং 6টা ইলেকট্রন মতলব 6 ফ্যারাডে। তো 6 ফ্যারাডে, 1 ফ্যারাডে মতলব কি 96500, তাহলে 6 × 96500 কুলম। তারপর তেল ও চর্বি সংরক্ষণে আমরা কি অ্যান্টি অক্সিডেন্ট ব্যবহার করি? সেটা হলো BHA, BHT, অ্যাসকর্বিক অ্যাসিড, আলফা টোকোফেরল। নেক্সট, Cr2+ আর Fe2+ এর কে বেশি তীব্র বিজারক? দেখো, Fe2+ তীব্র বিজারক, কারণ Fe2+ এর ইলেকট্রন যদি বিন্যাস করি তাহলে 3d5 হয়, একটা ইলেকট্রন বের করে 3d5 হবে, বিজারক, ঠিক আছে। মানে সবাই তো সুস্থিতি লাভ করতে চায়, Fe2+ও সুস্থিতি লাভ করতে চায়, তোমরা তো সুস্থিতি লাভ করতে চাও গার্লফ্রেন্ডের সাথে বিয়ে করে সংসার জীবনযাপন করার জন্য, ঠিক তেমনি Fe2+ একটা ইলেকট্রন বের করে 3d5 হয়, সুখে সংসার করতে চায়, সুস্থিতি লাভ করতে চায়, তার জন্যই তো তীব্র বিজারক ভাই, বুঝতে হবে তো। নেক্সট, পরে কোশ্চেন, কপার 2+ আর টাইটেনিয়াম 3+ স্ক্যান্ডিয়ামের মধ্যে কে বর্ণহীন? দেখো, স্ক্যান্ডিয়াম যদি আমি ধরি, স্ক্যান্ডিয়াম ইলেকট্রন বিন্যাস হলো 3d1,4s2, 3+ মানে 3টা ইলেকট্রন চলে গেল, ইলেকট্রন এক্স চলে গেল, জীবন থেকে যত চলে যাবে তত আমরা স্টেবল হবো, তাই না? যাই হোক, 3টে ইলেকট্রন যাওয়ার পর কারণ কি হলো? D0, আর D0 মানে কি ইলেকট্রন নেই, আর DD ট্রানজিশন হবে, আর DD ট্রানজিশন যদি না হয় তাহলে কি হবে বস? কালার হবে না তো, কালার নাই তো, জীবন তো একদম কালোময় অন্ধকার। চলো নেক্সট, 3এর কোশ্চেনে চলে যাওয়া যাক। 3এর কোশ্চেনে বলেছে যে N/2H2SO4, M/2H2SO4 কার মধ্যে গাঢ়ত্ব বেশি? দেখো, M/2H2SO4কে আমরা যদি নর্মালিটিতে কনভার্ট করি তার উত্তর হবে 2m, যা হলো আগের তুলনায় বেশি, যার কারণে M/2H2SO4 গাঢ়ত্ব বেশি বস। এটা একটু নতুন ধরনের কোশ্চেন আসতে পারে। দেখো, তারপর গ্লুকোজ এবং ইউরিয়া দিয়ে দিচ্ছে, প্রত্যেকটার পরিমাণ দিয়ে দিচ্ছে, বলেছে বাষ্পচাপের আপেক্ষিক অবনয়ন কোনটি বেশি এবং কেন? দেখো, এক কথা হলো বাষ্পচাপের আপেক্ষিক অবনয়ন একটা কলিগেটিভ প্রপার্টি, অর্থাৎ সংখ্যাগত ধর্ম। দ্রাব্যের কণার সংখ্যা যত বৃদ্ধি পাবে বাষ্পচাপের আপেক্ষিক অবনয়ন বৃদ্ধি পাবে। যেহেতু গ্লুকোজ আর ইউরিয়া এই দুটো বাবা যেহেতু জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ নয়, অর্থাৎ দ্রাব্যের কণার পরিবর্তন ঘটাতে পারে না, যার কারণে দুজনেরই কি বাষ্পচাপের আপেক্ষিক অবনয়ন কি থাকবে? সমান থাকবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কি বলেছে? বিয়ের 1, উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভৌত দূষণ হ্রাস পায় কেন? আরে ভাই, ভৌত দূষণের মধ্যে ভ্যান্ডারওয়ালস আকর্ষণ বল অতি দুর্বল, ভ্যান্ডারওয়ালস আকর্ষণ বল, তার জন্য বলে যে মেক ইউর বন্ডিং উইথ ইউর গার্লফ্রেন্ড জাস্ট লাইক এ কোভ্যালেন্ট বন্ড, নট ভ্যান্ডারওয়ালস। মানে কেউ হয়তো মানে উষ্ণতা বাড়িয়ে দিল, বন্ধন ভেঙে গেল, এরকম বন্ধন তৈরি করো না বস, কোভ্যালেন্ট বন্ধন তৈরি করো। ভ্যান্ডারওয়ালস আকর্ষণ বল সব থেকে দুর্বল বন্ধন, আর যেটা রয়েছে হলো ভৌত অধিশোষণের মধ্যে। তার জন্যই যখনই আমরা উষ্ণতা কি করি, বৃদ্ধি করি, কি করে সেই ভ্যান্ডারওয়ালস আকর্ষণ বলটা ভেঙে যায়, আর যার কারণে ভৌত অধিশোষণ কি হয়, আস্তে আস্তে কমতে শুরু করে। মিসেল কখন গঠিত হয়? আরে ভাই, ক্রাফট উষ্ণ হয়। আর যদি গাঢ়ত্বের কথা বলে তাহলে CMC, ক্রিটিক্যাল মিসেলাইজেশন কনসেন্ট্রেশন। নেক্সট, ঝিল্লি বিশ্লেষণ কি? পার্চমেন্ট কাগজ বা সেলোফেন কাগজের মাধ্যমে যদি আমরা কোনো একটা কোলয়েডকে ক্রিস্টালয়েড কোলয়েড থেকে যদি আলাদা করার চেষ্টা করি, সেই পদ্ধতির নাম হলো ঝিল্লি বিশ্লেষণ। দেখে নিও, খুবই সহজ। আর এটার সাহায্যে আমরা কী করি? কৃত্রিম কিডনি, তারপর ডায়ালাইসিসের কাজে লাগে, তারপর আমরা কি করি? বিভিন্ন ক্রিস্টালয়েডকে ক্লোরাইড থেকে আলাদা করতে কাজে লাগে, আর সব থেকে ইম্পর্টেন্ট হলো সমুদ্রের জলে লবণকে মুক্ত করার জন্য এই ঝিল্লি বিশ্লেষণকে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট বলা হয়েছে C এর 1 প্রশ্নতে দেখো কি বলেছে, ক্লোরিন আর ICL এর মধ্যে কে বেশি সক্রিয়? ICL বেশি সক্রিয়, কারণ I and Cl এই দুটোই হলো হ্যালোজেন। এক কথায় দুটো হ্যালোজেনকে কি বলা হয়? আন্তঃহ্যালোজেন যৌগ। আর আন্তঃহ্যালোজেন সক্রিয়তা সবসময় হ্যালোজেনের থেকে বেশি হয়। তার একটা নির্দিষ্ট একটা উদাহরণ দিয়েছে। দেখো, ICL যখন জলের সাথে রিয়াকশন করে, HCl আর HOCl দুটোই অ্যাসিড উৎপন্ন করছে সক্রিয়তার জন্য বস। মেন তো আন্তঃহ্যালোজেন যৌগ, তাই না? নেক্সট কি বলেছে?
কি বলেছে দেখো, সাধারণ উষ্ণতায় H2O তরল কিন্তু H2O গ্যাস, মেন তো তরল এবং H2O গ্যাসের একটা কারণ। দেখো এখানে মেনলি লাগবে হলো হাইড্রোজেন বন্ডিং। হাইড্রোজেন বন্ডিং তিনটি জিনিসের উপর নির্ভর করে, যেটা ফন অর্থাৎ ফ্লোরিন, অক্সিজেন আর নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন বন্ড গঠিত হয়। জলের মধ্যে রয়েছে হলো হাইড্রোজেন বন্ডিং, বাট H2S এর মধ্যে হাইড্রোজেন বন্ডিং নেই। এর উত্তরটা দেওয়া আছে। আর এই হাইড্রোজেন বন্ডিংয়ের জন্য সাধারণ উষ্ণতায় H2O তরল হিসেবে থাকে আর H2S গ্যাস হিসেবে থাকে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করতে, কারণ তোমাদের টাইম নেই, আর যতদূর সম্ভব আমি আমার মতো বুঝিয়ে দিচ্ছি, তোমরা বুঝে নিও। নেক্সট পরে কি, পরীক্ষাগারে ক্লোরিন জল কালো বোতলে রাখার কারণ ক্লোরিন হলো মানে সূর্যালোকের উপস্থিতি আসা মাত্র কী করে দেয়, অ্যাসিড উৎপন্ন করে বস, হাইড্রোজেন মানে কী করবে, অ্যাসিড উৎপন্ন করে দেয়। আর এটা যাতে না হয় তার জন্য আমরা কালো বোতলে রাখি। নেক্সট বলেছে NF3 আর অ্যামোনিয়ার মধ্যে কার দ্বিমেরু ভ্রামক বেশি? তোমরা আমার থেকে অনেক ভালো জানো, পড়াশোনা করতেছো। দেখো NF3 ফ্লুরিন আছে আর লোন পেয়ার আছে। ফ্লুরিন আর লোন পেয়ারের মধ্যে কার তড়িৎ-ঋণাত্মকতা বেশি? দুটারই তড়িৎ-ঋণাত্মকতা, কিন্তু যার কারণে এই দুজন একে অপরের দিকে বন্ধনজনী ইলেকট্রনকে নিজের দিকে টানতেছে, যার কারণে নেট ডাইপোল মোমেন্ট আস্তে আস্তে হ্রাস পেয়ে যাচ্ছে। নেট ডাইপোল মোমেন্ট নেই এক কথা। আর এখানে দেখো অ্যামোনিয়ার মধ্যে হাইড্রোজেন এবং লোন পেয়ারের মধ্যে লোন পেয়ারে যেহেতু তড়িৎ-ঋণাত্মকতা বেশি, বন্ধনজনী ইলেকট্রনকে নিজের দিকে টানছে, তার জন্য এই নেট ডাইপোল পাওয়া যাচ্ছে। এবং আমরা ডাইপোল মোমেন্ট যে সূত্র মিউ ইকুয়াল টু E/d, যার একক হলো কি বলো, এককটা কমন করে মানে কমেন্ট করে জানাবে আসলে এই মিউ অর্থাৎ দ্বিমেরু ভ্রামকের এককটা কি হয়, তোমরা জানলে জানাবে, ঠিক আছে। এরপর এই মাধ্যমে বলতে পারো যে অ্যামোনিয়ার যেহেতু একটা নেট ডাইপোল মোমেন্ট পাওয়া যায়, তার জন্য অ্যামোনিয়ার কি দ্বিমেরু ভ্রামক বেশি হয়। নেক্সট পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নতে কী দেওয়া আছে? পরের প্রশ্ন দেওয়া আছে যে হলো একটা জটিল যৌগ দেওয়া আছে যেটার কালার নীলবর্ণ এবং অনাদ্র কপার সলিড বর্ণহীন। কেন? কারণ সেই জটিল যৌগের মধ্যে দেখো জল ছিল, যার কারণে লিগ্যান্ড এবং মেটাল একটা ইলেকট্রন ট্রান্সফার হয়, যার কারণে এর কালার আসে। কিন্তু অনাদ্র কপার সালফেট, যে বলেছে অনাদ্র, বলেই দিয়েছে অনাদ্র, মতলব জল নেই, তো জলে নুনু নেই, তো যার কারণে ডিডি ট্রানজিশন হচ্ছে না। ডিডি ট্রানজিশন বাবা, এই ডিডি ট্রানজিশনের জন্যই তো কালার শো হয়, তাই না? তোমার বন্ধু বান্ধবী যে তোমার সামনে ভালো, কারোর সামনে খারাপ, বা তোমার সামনে খারাপ, ভালো কারোর সামনে ভালো, এই যে বর্ণ পরিবর্তন করতেছে কিসের জন্য? ডিডি ট্রানজিশনের জন্য। আচ্ছা এমনি বললাম। তারপর নেক্সট কোয়েশ্চেন, নাইলন 66 কি নিয়ে গঠিত? অ্যাডিপিক অ্যাসিড এবং হেক্সামিথিলিন ডাইমিন। এখান থেকে এই মনোমারগুলো দেখিয়ে যাও, ঠিক আছে। নেক্সট পরের চারের প্রশ্নতে আমরা এন্টার করতে চলেছি। চলো শুরু করা যাক। চারের প্রথম প্রশ্ন দেখো, চারের প্রথম প্রশ্ন বলতে সবসময় মনে রাখবে যে পদার্থের কঠিন অবস্থা থেকে কোশ্চেন আসে। আর পদার্থের কঠিন অবস্থা থেকে কিছু গুটি কয়েক জিনিস আছে। স্কটকি ত্রুটি দেখতে পারো, ত্রুটি জিনিসটা দেখতে পারো। তারপরে কেলাসের প্যাকিং দক্ষতা ওগুলো দেখতে পারো, অর্থাৎ দেহকেন্দ্রিক সরল এবং পৃষ্ঠকেন্দ্রিক প্যাকিং দক্ষতা নির্ণয়। তারপর এই যে রো অর্থাৎ ঘনত্ব এবং বাহুর দৈর্ঘ্য সম্পর্কিত অঙ্কগুলো দেখে যাও, বিন্দাস, আর আসবে না ভাই বস, ওখান থেকে 20 তাপমাত্রাটা দেখে যাও। যাই হোক, চলো নেক্সট। এখানে একটা অঙ্ক দিয়েছে, দেখো আমরা r=√3/a4 দিয়ে এই এখানকার আরটা বের করলাম। তার এখানে যদি ইকুয়েশনটা বসাই, তাহলে ইকুয়েশনটা বসানোর পর আমাদের এই জিনিসটা আস্তে আস্তে দেখে নিও। যদি ভুল ত্রুটি হয় দেখে নিও, আমাকে একটু বলে দিও, কোনো অসুবিধা নেই। আমি বের করি 7.3 গ্রাম পার সেমি কিউব, দেখে নিও, ঠিক আছে। চলো নেক্সট কি বলেছে? অথবা আছে, ওরই একটা অথবা আছে। দেখো কি বলেছে, জালক বিন্দু আর ল্যাটিস পয়েন্ট বলতে কি বলে? জালক বিন্দু কি বলে? কেলাস জালকের যে নির্দিষ্ট বিন্দুতে কেলাসের গঠনকারী কণা বলতে কি অণু পরমাণু আয়ন, তারা একটা নির্দিষ্ট অবস্থানে বসে যে কেলাস তৈরি করে, যে জায়গায় বসে আর কি, সেই জায়গাটাকে বলে ল্যাটিস পয়েন্ট, বুঝতে পারলে? ধরো এটা Na+ এবং Cl- আবার Cl- এবং Na+ বসলো, এই পয়েন্টটাকে বলা হয় ল্যাটিস পয়েন্ট, ঠিক আছে। নেক্সট 2 নাম্বার, এখানে কিছু 2 নম্বর একটা অঙ্ক রয়েছে। দেহকেন্দ্রিক একক কোষের কিনারার দৈর্ঘ্য দিয়েছে, ঘনত্ব দিয়ে দিয়েছে এবং একক কোষ কতগুলো একক কোষ আছে। দেখো একক কোষ আমরা বের করে নিয়েছি এখানে। দেখে ক্যালকুলেশনটা আমি করিনি, ক্যালকুলেশনটা তোমরা করে নিও, ঠিক আছে, বাট আমি করেছি। দেখো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ঘনত্ব দেওয়া আছে, দেখো, ঠিক আছে। নেক্সট চলো, পরের প্রশ্ন দেওয়া আছে কি? পরে একটা প্রশ্ন, একটা অঙ্ক দেওয়া আছে যে ইউরিয়ার জলীয় দ্রবণের বাষ্পচাপ নির্ণয় করো। দেখো আমরা জানি বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের যে সূত্রটা কি হয়, মানে P0 - P/P0 = কাই2। আর কাই2 কে আবার কি লিখতে পারি? N2 / N1 + N2। আর N2 কে কি লেখা যায়? W2/M2 / W1/M1 প্লাস W2/M2। আর সবসময় মনে রাখবে 2 মানে দ্রাব্য আর 1 মানে দ্রাবক, W মানে ভর আর M মানে আণবিক ভর। তা দ্রাব্যের ভর দ্রাব্যের আণবিক ভর, দ্রাবকের আণবিক ভর, আর দ্রাব্যের ভর দ্রাব্যের আণবিক ভর। প্রত্যেকটা দেওয়া আছে মান, সেই হিসেবে দেওয়ার পর আমরা একদম ডাইরেক্ট P আমরা বের করতে পারবো, কোনো অসুবিধা নেই। মান বসা, উত্তর করো, একদম সোজা। ভ্যান্টপ গুণকের মান 1 হলে কি হয়? ভ্যান্টপ গুণকের মান 1 হওয়া মানে কি? পরীক্ষালব্ধ আণবিক ভরের সাথে সমান হয়। প্রত্যাশিত আণবিক ভর আর পরীক্ষালব্ধ আণবিক ভর কি হয়? সমান হয়ে যায়, ঠিক আছে, বুঝতে পারলাম। চলো নেক্সট পেজে যাওয়া যাক। প্রশ্ন চলে আসছে তোমাদের সামনে একদম টুকলি করে। যাই হোক, সি এর প্রথম নাম্বার,
সি এর প্রথম নাম্বার কি বলেছে, সি এর প্রথম নাম্বার কি বলেছে, কোনো তড়িৎ বিশ্লেষের মোলার পরিবাহিতার সংজ্ঞা। আচ্ছা মোলার পরিবাহিতা ভাই, মোলার পরিবাহিতা, তুল্যাঙ্ক পরিবাহিতা, এই দুটা পরিবাহিতার যে সংজ্ঞা আছে পড়ে যাও ভাই, নাহলে কিন্তু খুব অসুবিধা আছে তোমাদের। আরে এমনি বলেছি। কোনো তড়িৎ বিশেষ পদার্থের দ্রবণে যে আয়তনে উক্ত তড়িৎ বিশেষ 1 মোল দ্রবীভূত আছে, তার মধ্যে যদি আমরা 1 সেন্টিমিটার স্কোয়ারের যদি একটা আকারের এবং, আচ্ছা আমি তোমাদেরকে হালকা একটু বুঝিয়ে দিচ্ছি। একটা ধরো পাত্র নিলাম, এই পাত্রের মধ্যে একটা কিছু তড়িৎ বিশেষ পদার্থ রয়েছে, তোমাদের মতো অপদার্থরা এই পদার্থ ঢেলে দিয়েছে, এবং তারপর কিছুটা আমরা ক্যাথোড আর অ্যানোড দিলাম। এই ক্যাথোড এবং অ্যানোডের যে মধ্যবর্তী দূরত্ব সেটা 1 সেন্টিমিটার হতে হবে, এবং এই ক্যাথোড এবং অ্যানোডের যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা 1 সেন্টিমিটার স্কোয়ার হতে হবে। এবং যখনই তুমি ইলেকট্রন অর্থাৎ তড়িৎ দেওয়া শুরু করলা, যার কারণে এখানে যে পরিবাহিতা উৎপন্ন হলো সেই পরিবাহিতাটাকেই বলবো আমরা মোলার পরিবাহিতা গাইস। চলো এমনি বহুত মজা হয়ে গেছে, খারাপ দেবো না। নেক্সট পরে কি বলেছে দেখো, 2 এর প্রশ্ন কি বলেছে, বলেছে 298 কেলভিন উষ্ণতায় 0.5 মোল ডেসিমিটার কিউব গারত্বের সিলভার নাইট্রেটের একটা আপেক্ষিক পরিবাহিতা দিয়েছে। সিলভার নাইট্রেট মোলার পরিবাহিতা। আরে মোলার পরিবাহিতা বের করার সূত্র কি, মোলার পরিবাহিতার সূত্র আপেক্ষিক পরিবাহিতার উপর নির্ভর। আপেক্ষিক পরিবাহিতা যদি দিয়ে দেওয়া হয় মোলার পরিবাহিতা কাপ্পা ইন্টু 1000 ডিভাইডেড বাই এম, তাই তো। তো কাপ্পা ইজ ইকাল টু তোমার আপেক্ষিক পরিবাহিতা দিয়েছে 10⁻³ তোমাকে দিয়ে দিয়েছে, এটা তো দেওয়া আছে। আর মোলারিটি তোমাকে হয়তো দিয়ে দিয়েছে 0.something কিছু দিয়ে দিয়েছে, কত মোলারিটি কিছু দিয়েছে, হ্যাঁ 0.5 বলেই দিয়েছে। তারপর ক্যালকুলেশন করো, উত্তর বের করে দাও। চলো নেক্সট কি বলেছে, অথবা এক তাই না, 1 মোল SO4 2- আয়নের আদান কত। দেখো SO4 2- দিয়ে দিয়েছে দুটো আদান, 1 মোল আর 96500 1 মোল, ঠিক আছে। তারপর নেক্সট প্রশ্ন কি বলেছে, সিলভার নাইট্রেটের মধ্যে 3 অ্যাম্পিয়ার তড়িৎ 8 মিনিট ধরে চালনা করলে ক্যাথোডে কত জমা হবে তড়িৎ রাসায়নিক তরল। আমরা জানি তড়িৎ রাসায়নিক তরল কি, Z = W/Q, আর W তোমার দিয়ে দিছে ভর, যেটাকে আমরা কেজিতে থেকে আমরা গ্রামে কনভার্ট করতে হবে গাইস। আর কিউ মানে কি, প্রবাহিত তড়িৎ, যেটা আই মানে কি কতটা পরিহিত, কত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত ছিল 3 অ্যাম্পিয়ার, কত সময় ধরে 8 মিনিট। এটাকে সেকেন্ডে যদি কনভার্ট করা সাইড দিয়ে গুণ করে তাহলে 1440 কুলম্ব আসতেছে। তারপর যদি ক্যালকুলেট করো উত্তর চলে আসবে। নেক্সট পরের প্রশ্ন দেখো, ডি এর প্রশ্ন, ডি এর অথবা দেওয়া আছে, ডি এর অথবা কিনা, হ্যাঁ ডি এর একটা প্রথম প্রশ্ন আছে, ওটা বলতে বলে। এই ডি এর প্রথম প্রশ্ন, বস্মীকরণ আর তাপ জারণ, এটা বহুতবার এসেছে তোমরা দেখে যাও। হ্যাঁ বস্মীকরণ তাপ জারণের মধ্যে পার্থক্য। আর তারপর T4O10 জাতীয় যৌগ দূরীকরণে কী ধরনের আমরা বিকলক ব্যবহার করি, সেটা আমরা ক্ষারীয় বিকলক ব্যবহার করি। তারপর এটাই ডি এর অথবা দেখো, কপার ম্যাট থেকে কপার নিষ্কাশন একটা শত বিজারণ পদ্ধতি। কি হয়, বাইরে থেকে কোনো অনুঘটক দেওয়ার দরকার হয় না, নিজেকে বিজারিত করতে পারে। তার জন্য দেখো রিয়াকশনটা করিয়ে দিয়েছি সুন্দরভাবে একদম। আমি এর পিডিএফটা আমি টেলিগ্রামে চ্যানেলে আপলোড করে দেবো, তোমরা নিয়ে নিও, আর জেরক্সও করতে পারো কোনো, আর বা এখান থেকেও দেখতে পারো। এর প্রথম প্রশ্ন, ডি ব্লকের ইলেকট্রন বিন্যাস দিয়েছে, দেখো n-1 d টু দি পাওয়ার 1 to 10 এবং ns 1 to 2 হয়। তারপর নেক্সট বলেছে Mn3+ আর Mn2+ এর মান, অর্থাৎ প্রমাণ বিজারণ বিভবের মান Fe3+ আর Fe2+ এর অপেক্ষা বেশি হয়। কারণ দেখো Mn2+ না খুবই স্থায়ী হয়, মানে খুবই স্টেবল হয়। এক কথায় Mn2+ কে Mn3+ এ মানে পরিণত করা খুবই কষ্টসাধ্য, যার কারণে এর বিজারণ বিভবের মান বেশি হয়ে যায়। আর এখানে আমি লিখে দিয়েছি, আমি শর্টকাটে আমি বলেও দিলাম, কোনো অসুবিধা নেই, দেখে নিই। নেক্সট এফ এর প্রথম প্রশ্ন, ফ্রেয়ন অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন। ফ্রেয়নের বাণিজ্যিক নামই হলো ক্লোরোফ্লোরোকার্বন CFC। অর্থাৎ যখন মিথেন এবং ইথেনের যে সবগুলো হাইড্রোজেন না, যখন কোনো ফ্লুরিন এবং ক্লোরিনের হাইড্রোজেন পরমাণু দ্বারা যখন প্রতিস্থাপিত হবে, প্রত্যেকটা হাইড্রোজেনকে ছিনিয়ে মিনিয়ে ওর জায়গা দখল করে নেবে প্রত্যেকটা ক্লোরিন এবং ফ্লুরিন, তখন উৎপন্ন হবে ফ্রেয়ন, যার উদাহরণ দিয়েছি, দেখতে পাচ্ছ। নেক্সট একটা নামকরণ দিয়েছে, দেখো নামকরণে দেখো OH এর এখানে একটা অক্সিজেন আছে, আণবিক ভরের দিক থেকে অক্সিজেন 1 নাম্বার, তারপরে এটা 2, এটা 3, এটা 4। এবং আমরা যদি 1 থেকে 2 এবং 2 থেকে 3 যায়, তখন কি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজের জন্য S। কিন্তু 4 নম্বর গ্রুপ যেহেতু হরাইজন্টালে আছে, এবং হরাইজন্টাল থাকলে কি হয়, আমাদের সুইচ করতে হয়, S থেকে আমরা করে দিলাম R। তারপর এখানে দেখো, এখানে কোনো সুইচের কোনো দরকার নেই। যদি আমরা আণবিক ভরের ক্রমে যদি সাজাই 1, 2, 3, 4-এ, সেই ক্ষেত্রে অ্যান্টি ক্লকওয়াইজের জন্য আমরা S লিখব। নেক্সট এফ এর অথবা হ্যালোফর্ম বিক্রিয়ায় কারা অংশগ্রহণ করে না, অ্যাসিটালডিহাইড অংশগ্রহণ করে। হুন্সডিগার বিক্রিয়ার উদাহরণ দেখো, হুন্সডিগার বিক্রিয়া কি উৎপন্ন করে ব্রোমোবেনজিন, এক কথায় RX উৎপন্ন করে, যার জন্য আমরা কি Br2 NCCl4, ঠিক আছে। চলো নেক্সট জি এর প্রথম প্রশ্ন, বলছে ইথাইল অ্যালকোহলের স্ফুটনাঙ্ক ডাইমিথাইল অপেক্ষা বেশি কেন? কারণ ইথাইল অ্যালকোহলের মধ্যে রয়েছে হলো হাইড্রোজেন বন্ডিং, আর এই হাইড্রোজেন বন্ডিং কি হয়,
অনেক শক্তিশালী হয়। এই হাইড্রোজেন বন্ডিংয়ে ভাগতে আমাদের বেশি পরিমাণে তাপ দরকার, যার কারণে স্ফুটাঙ্ক কী হয়, বেশি হয়ে যায়। নেক্সট, ফেনল থেকে নাইট্রোবেনজিন কনভার্ট করতে হচ্ছে। দেখো ফেনলের মধ্যে যদি আমরা অ্যামোনিয়া এবং অনাদ্র ZnCl2 দিয়ে দিই তাহলে কী হবে, অ্যানিলিন উৎপন্ন হবে। এবং অ্যানিলিনের মধ্যে যদি আমরা এই সেই অতি বিখ্যাত অনুঘটক NaN2 LoGaCl দিয়ে দিই 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণ হয়, তাহলে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। তার মধ্যে যদি HBF4 দিয়ে দিই, যার কারণে উৎপন্ন হবে Na2BF4 মাইনাস। এর উপর যদি আমরা হিট দিয়ে দিই না, তাহলে ফ্লুরোবেনজিন উৎপন্ন হবে। বাট যাই হোক, তোমাদের প্রশ্ন হিসেবে এখানে Na2 আবার কপার দিয়ে দিলে তাহলে নাইট্রোবেনজিন উৎপন্ন হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। এইচ এর প্রথম এক, বেনজামাইড থেকে অ্যানিলিন দিয়েছে। বেনজামাইড থেকে অ্যানিলিন হফম্যান অ্যামিনোলাইসিস বলা হয়। এই প্রতিটা হলো হফম্যান অ্যামিনোলাইসিস, হ্যাঁ দেখে নিও। নেম রিয়াকশনগুলো সবসময় করো, হ্যাঁ। তারপর নেক্সট দেখো, নাইট্রাস অ্যাসিডের সাহায্যে দেখো মিথাইলামিনের উপর কী করেছে, মিথানল উৎপন্ন করা আছে। তারপরে হলো CH3I, তারপর ওর উপর KCN হলো KCN। যদি AgCN না হতো না, তাহলে হলো AgCN যদি নিতাম তাহলে আমরা আইসোসাইনেট পেতাম, বাট এখানে KCN দেওয়া হচ্ছে, কোনো অসুবিধা নেই। তারপর আমরা ইথাইলামিন পেয়ে গেলাম NaC2H5OH এর তৎপরতায়। নেক্সট, মুলিকেন বার্কার পরীক্ষা কার জন্য করা হয়? মুলিকেন বার্কার প্রক্রিয়া নাইট্রো অ্যালকেন শনাক্তকরণের জন্য দরকার এই মুলিকেন বার্কার। ঠিক আছে, তারপর হলো কার্বিল অ্যামিন টেস্ট। কার্বিল এগুলো না খুবই ইম্পর্টেন্ট বাবা, এগুলো করে দেবো ভাই, হ্যাঁ। টিউশনে তো আমি করিয়েছি, টিউশনে আমি অনেকবার করিয়েছি, তোমরা দেখে নিও। তারপর দেখো, এটা একটা মানে নাইট্রোজেন গঠিত কম্পাউন্ড থেকে এই আণবিক সংকেত বিশিষ্ট যোগের ওপর 3বার আর কি বিভিন্ন রিয়েজেন্ট দেওয়ার পর কি উৎপন্ন হয় এটা দেখো। দেখো প্রথমত সেই রিয়েজেন্টটা হলো সে অ্যানিলিন ছিল। অ্যানিলিন পর্যন্ত NaN2 একটু আগে করালাম, কি হয়, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড। তারপর যদি CuCN KCN একটু আগেই করালাম গাইস এটা। তারপর CN এর উপর যদি আমরা H2Br2KOH দিই তাহলে কি উৎপন্ন হয়, হফম্যান অ্যামিনোলাইসিসের মধ্যে CONH2। আর বাদ বাকি দুটো কম্পাউন্ড, বাট এই 4টা কম্পাউন্ডই চেয়েছে, বাদ বাকি করে দিয়েছি, কোনো অসুবিধা নেই, দেখে নিতে পারো। নেক্সট, মল্টোজ মিউটারোটেশন প্রদর্শন করে। মেন একটাই তো কারণ না, অ্যানোমেরিক কার্বনে কি থাকতে হবে, কোনো একটা অ্যাসিটাল বা হেমি অ্যাসিটাল গ্রুপ থাকতে হবে, যার যেহেতু মল্টেজের আছে তার জন্য করবে। ডিএন আণবিক ভর বেশি, কারণ ডিএন এর মধ্যে ডাবল হেলিক্স মডেল দ্বিতন্ত্রী আছে, তার জন্যই। জুইটারেন কাকে বলে? এই অ্যামাইনো অ্যাসিডের ধনাত্মক আর ঋণাত্মক আধানযুক্ত অ্যামাইনো অ্যাসিডের দ্বিমেরু আধান গঠনকে জুইটারেন বলে। জুইটারেন প্রায় এরকম দেখতে। যদি বলা হয় অ্যালানিনের জুইটারেন তাহলে কী হবে, অ্যালানিন। তো অ্যালানিনের জুইটারেন তোমরা একটু কমন করে দেখাতে পারে, তা আমি বলে দিচ্ছি, আর এর জায়গায় খালি CS হবে, তাই এটাই। প্রথম ক্রম বিক্রিয়ার সমকলিত বিক্রিয়ার হার রূপটি এটা। তারপর নেক্সট, প্রথম ক্রম বিক্রিয়ার গাঢ়ত্ব আর সময়ের গ্রাফটা এটা। তারপর নেক্সট একটা প্রশ্ন দিয়েছে, কি প্রশ্নটা আমরা করে নিব, প্রশ্নটা কি, প্রশ্নটা আমরা পড়ে নিব। নেক্সট এখানে কি বলেছে, প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক দিয়েছে, K1 দিয়েছে, আর T1 দিয়েছে, T2 দিয়েছে, 50%, 75%। যদি 50% হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, T1 2.303 K log A/1 - x, তাহলে 50% সমান log 2 হয়ে যায়। যার কারণে আমরা এখান থেকে আমরা কী বের করলাম, T1টা বের করে নিলাম। যেহেতু K আমার এটা, তার জন্য এখানে K এর মানটা এখানে বসানোর পর ক্যালকুলেট করে এখানে এটা আসলো। ঠিক আছে, log 2টা কীভাবে আসলো তোমাদের জানার ইচ্ছা হবে যে log 2টা আসলে কীভাবে। দেখো A থেকে A - x, এটাকে আমরা log 2 এ কেন লিখলাম, তাই তো, যেহেতু 50% সলভ হয়েছে, 50% হয়েছে, 50% হয়েছে না, 100-এর মধ্যে 50%, তাহলে কি লিখতে পারি, কি বলে, A0/A, তাই না। তাহলে A কতটা হয়েছে, A কতটা, সরি দেখতে পাচ্ছ না, হ্যাঁ A কতটা হয়েছে, 50% মানে কি 1/2 A0, তাই না, A0 হয়েছে। এবার এটাকে যদি এই ইকুয়েশনে বসানো হয় তাহলে কি হবে, A0 ডিভাইডেড বাই এর জায়গায় যদি 1/2 বসানো হয়, A0 হয়ে গেল, A0 কেটে গেল, 2টা উপরে চলে গেলো, তাহলে হয়ে গেলো 2, আর সামনে তো লগ আছে, তাই কি না। তো এটা অনেক সময় এভাবেও করা যায়, আমি যেটাভাবে করলাম A0/A, অর্থাৎ এই যে এর উপর ভিত্তি করে সেভাবেও করা যায়। এবং প্রত্যেকটার যেমন 75% করলে কী হবে, 75% কিলো কী হবে, 4 আসবে, দেখে নিও, তোমরা করে নিও, এটা নিজ তৎপরতায় করে নিও। বা তোমাদের যদি মনে হয় না A/AX দিয়ে করিয়ে দেখাও স্যার, স্যার মানে দাদা ভাই, আমি স্যার না, যাই হোক ঠিক আছে আমি করে দিচ্ছি। A/AX, তাই তো, মানে 75%, মানে 75কে আমরা যদি লিখি কী হবে, A কত হবে, 3/4 অংশ, তাই কি না। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি ভালো করে কী হবে, দেখো A = 4A - 3A ডিভাইডেড বাই 4 সমান A = 4A থেকে 3A চলে গেলো, একটাই থাকলো 4, A কেটে গেলো, 4 উপরে চলে গেলো, মেনু ভাই 4 চলে আসলো বস। তারপর এখান থেকে T2 পেয়ে যাবে, এখান থেকে T1 পেয়ে যাবে। চেয়েছে এটা কি, T2 আর T1 অনুপাত, তারপর T2কে T1 দিয়ে ডিভাইড করে দাও, আমি করিনি, তোমরা করে নিও, সব জিনিস তো টাইম পাইনি, আমি করিনি, তোমরা করে নিও, ঠিক আছে, যেহেতু আজকেই সলভ করে দিলে হলো একটা, যাই হোক। নেক্সট অতবার একটা প্রশ্ন,
অথবা বলছে তাৎক্ষণিক আর গড় বিক্রিয়ার মধ্যে কে বেশি তাৎপর্যপূর্ণ। দেখো তাৎক্ষণিক বিক্রিয়া আমরা ওই মুহূর্তে সেই বিক্রিয়াটির হার নির্ণয় করতে পারি, যার কারণে তাৎক্ষণিক বিক্রিয়াটি বেশি তাৎপর্যপূর্ণ। ঠিক আছে, নেক্সট এন ক্রম বিক্রিয়া হার ধ্রুবকের একক। যেসব এন ক্রম বিক্রিয়া হার ধ্রুবকের সূত্রটাই হলো বিক্রিয়ার হার ধ্রুবকের বিক্রিয়ার হারের একক ডিভাইডেড বাই গাঢ়ত্বের এককের তার এন। এবার যদি এটাকে মোলে থাকে তখন এটা কী হবে, ডেসিমিটার থাকলে কী হবে, এটিএমে থাকলে কী হবে, এটা খুবই ইম্পর্টেন্ট ভাই, দেখে নিও। সক্রিয়করণ শক্তি, কোনো একটা বিক্রিয়াকে শুরু করার জন্য তার অণুগুলিকে গতিশক্তির অধীনে সর্বনিম্ন যে শক্তিকে প্রয়োগ করলে সেই শক্তি অর্জনের মাধ্যমে সেই বিক্রিয়াটি সক্রিয় হয়ে ওঠে এবং বিক্রিয়াটি সম্পন্ন হয়, সেটাকে হলো সক্রিয়করণ শক্তি, যেটাকে ই এর দ্বারা আর কি করা হয়। দেখো এটা হলো আরএনএসের ইকুয়েশন, এই আরএনএসের ইকুয়েশন সক্রিয়করণ শক্তিটা দেওয়া আছে। আর হেনিয়াসের সমীকরণ, ঠিক আছে। চলো নেক্সট বলেছে বন্ধন কোণের ঊর্ধ্বক্রমে সাজাও। দেখো বন্ধন কোণ ঊর্ধ্বক্রমে সাজাও, এর বন্ধন কোণ 90 ডিগ্রি, 91, 92.1 এবং 104.5 ডিগ্রি, যেহেতু H2O হবে তার জন্য এরকম বন্ধন কোণ হবে। নেক্সট F2-র সাথে Cl2-র বিক্রিয়া। মেন কথা এই সূত্রটা কোয়েশ্চেনটা একটু ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কোয়েশ্চেনটা এরকম হতো আর কি, FCl3 গঠিত হয় না, বাট FCl3 গঠিত হয় না কিন্তু যে ClF3 গঠিত হয়, এইভাবে তোমাদের হয়তো বইয়ে কোশ্চেন আছে, বাট হয়তো তোমরা এটা দেখে ঘাবড়ে যেতে পারো। ঘাবড়ানোর কোনো কিছু নাই, তোমরা এটাই উত্তর হবে। দেখো ClF3 আর FClF3-র মধ্যে FClF3 এই দুটোই হলো তোমার আন্তঃহাইড্রোজেন যৌগ, বাট F এর আকৃতি ছোট হওয়ার কারণে, তাই না, ফ্লুরিনের পক্ষে কেন্দ্রীয়করণ হওয়া সম্ভব নয়, কারণ এর ডি অরবিটালে ডি অরবিটাল নাই, আর ডি অরবিটাল না থাকা ডি অরবিটাল নেই প্রথম কথা, তার সাথে আরেকটা কারণ হবে, সেটা কি এর আকার ছোট হওয়ার কারণে বড় বড় সিএলকে তার আশেপাশে রাখতে পারবে না, সেই হিন্ড্রেন্সের কারণে অষ্টক প্রসারণ করতে পারবে না। এক কথা ফ্লোরিন, এই যে উত্তরে অষ্টক প্রসারণ করতে পারবে না, আর যেহেতু ডি অরবিটাল নাই তার জন্য ক্লোরিনকে রাখতে পারবে না, এক কথা FCl3 গঠিতই হয় না। তারপর দেখো তোমাদের বইয়ে ACF4 আছে, হয়তো দেখো ABDA-তে, হয়তো আমার মনে হয় এটা হবে না, XCF4 হবে, কারণ এটাই আমার সম্ভবত এই যে XCF4 হবে। XCF4 এর দেখো গঠন কেমন হচ্ছে, দুটো লোন পেয়ার আসতেছে কেমনভাবে, যদি তোমাদের মনে হয় বলে দিচ্ছি, করে দিচ্ছি। XCF4 এ যদি আমরা Z বের করি কী হবে, 1/2 ডিভাইডেড বাই 8 + 4 অর্থাৎ কত হলো 12, কত হয়ে গেল বলো 6, 6 থেকে 4 যদি বিয়োগ করো কত হয় 2, মানে দুটা লোন পেয়ার আর 4টা বন্ড পেয়ার, দেখে নিও। আরও অন্যান্য পদ্ধতি XC করে ওর যেহেতু তোমার কয়টা ইলেকট্রন বলো, এক্সির বাইরে কক্ষে কয়টা, 8টা ইলেকট্রন, 1 2 3 4 5 6 7 8, এভাবেও করতে পারো। যেহেতু ফ্লুরিন 4টা আছে, তো ফ্লুরিনকে এক একটা বন্ড দিয়ে স্টেবল করে দাও, আর দুটো যেহেতু ইলেকট্রন পড়েছে, দুটো ইলেকট্রন একটা লোন পেয়ার, দুটো ইলেকট্রন একটা, এভাবেও করতে পারো, এভাবেও করতে পারো, তোমার ইচ্ছা ভাই, তোমরা করো, কোনো ব্যাপার নেই। নেক্সট তারপর আমরা শেষের দিকে প্রায় চলে আসলাম। সি এর প্রশ্ন দেখো, এখানে অর্গানিক একদম প্রশ্ন করে দিয়েছে, একদম সলভ, পুরো সলভ, কোনো কঠিন কিছু নেই। হ্যাঁ, মেন একটা জিনিস তোমাদেরকে বোঝানোর জন্য আসলাম, যেখানে দেখো উল্ফ কৃষ্ণের বিজারণ নেম রিয়াকশন, টিসঙ্গ বিক্রিয়া নেম রিয়াকশন, ইটার বিক্রিয়া নেম রিয়াকশন, তারপর পিনাগল বিক্রিয়া নেম রিয়াকশন, এই যে সবগুলোই না নেম রিয়াকশন আছে। তো তোমরা যদি নেম রিয়াকশন সম্পূর্ণভাবে করতে থাকো না, তো সম্পূর্ণটা ঠিকঠাকভাবে হয়ে যাবে। তোমার মেন ফোকাস করতে হবে নেম রিয়াকশনের উপর, নেম রিয়াকশন করলেই সম্পূর্ণ সমাধান করতে হবে। আর সবসময় ইয়ারের কোশ্চেনগুলো কি, ইয়ারের কোশ্চেনগুলো সবসময় ইম্পর্টেন্ট, ইয়ারের কোশ্চেনগুলো দেখো, নাহলে কিন্তু ভাই খুব খারাপ পরিস্থিতি হবে। ইয়ারের কোশ্চেনগুলো করো আর এগুলো দেখে নিও, ঠিক আছে। আর তোমাদের মনে কোনো ডাউট হয় যে এটা কেন হলো আমাকে বলো, আমি জানিয়ে দেবো, বা যদি ভুল হয় তোমরা একটু নিজে শুধরে নিও, ঠিক আছে। আমার তো মনে হয় এখানে কোনো কিছু ভুল নেই, বাট তাও আর কি তোমাদের চোখে যদি ধরা পড়ে আমাকে জানিয়ে দেবো, ঠিক আছে। ওকে, চলো নেক্সট আরেকটা লাস্ট পেজ আছে, ওই লাস্ট পেজটাই আমরা করাবো, তাহলে শেষ। নেক্সট এটার অথবা আরেকটা আছে, দেখো এখানেও বেশিরভাগই হলো নেম রিয়াকশন, নোভেনিক্যাল বিক্রিয়া নেম রিয়াকশন, অ্যালডোল কন্ডেনসেশন, উল্ফ কৃষ্ণের বিজারণ। উল্ফ কৃষ্ণের বিজারণটা আমি দেখেছি না অনেকবার এসেছে, তোমাদের বহুতবার এই উল্ফ কৃষ্ণের বিজারণটা এসেছে। আর ক্যানিজারও এমসিকিউ একটা হয় যে কারা ক্যানিজারও বিক্রিয়া দেখায় না, এটাও একটা এমসিকিউ আসতে পারে, তো তোমরা দেখে নিও। তারপর কি দেখো কি আছে, আচ্ছা মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট মোয়া, এটা কী করে, যে আসুক ভাই তাদেরকে একদম জারিত করে অ্যাসিড বানিয়ে দিবে। তারপর দেখো যে ক্লেজেন স্পিড রিয়াকশন, ভাই ক্লেজেন স্পিড রিয়াকশন দিয়ে সিনেমালডিহাইড। তারপর আরেকটা এখানে গিয়েছে যে ফেনল এবং অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে একটা পার্থক্য বলেছে। ফেনল হলো এফিসিএলদের সাথে টেস্ট দেয়, ব্রাউনিং তৈরি করে, আর ব্রাউন মন্ডে তৈরি করে সামথিং। আচ্ছা, এখানে সমাপ্ত হলো, আর সলিউশন আমি কালকে 2-3টা আপলোড করে দেবো, ঠিক আছে। তো আজকের মতো এখানেই, কোনো কিছু যদি ভুল ত্রুটি হয় আমাকে জানিও, আমি দেখবো। আর হ্যাঁ, পড়তে থাকো, আর কেমিস্ট্রিকে টাইম দাও,
দিনে 1 থেকে মানে 1 ঘন্টা 45 মিনিট কাছাকাছি টাইম দাও, বেশি দিতে হবে না, ওরকম সাবজেক্ট না এরকম। মানে আমার মতে না, তোমার অন্য অন্য টিচার হয়তো বলবে কেমিস্ট্রি হয়তো কঠিন, কেমিস্ট্রি কঠিন তা আমার তো মনে হয় না, তোমাদেরও মনে না হওয়াই উচিত। কারণ কেমিস্ট্রিকে যে যতদিন টাইম দিবা তো তোমার এটা খুব ভালো হবে। যেমন তুমি গার্লফ্রেন্ডকে টাইম দিলে তোমার গার্লফ্রেন্ডের শেষ পর্যন্ত বিয়ের পিরিত পর্যন্ত নিয়ে যেতে পারো। আচ্ছা যাই হোক, আবার গার্লফ্রেন্ড ধোকাও দিতে পারে, ওটা পরের ব্যাপার। কিন্তু এক কথায় টাইম যত দিবা এই সাবজেক্টকে তত হবে। কেমন টাইম দেওয়ার সময় নেই তো, কিছুদিনই পরে তো তোমাদের এক্সাম না, তাই না? আচ্ছা যা, খারাপ লাগলে কিছু না, এক কান্দে আরেক কান্দে বের করে দেবো কথা আমারগুলো, খারাপ দেবো না আমাকে, আমি মজার ছড়ে বলতেছি। মেন কথাই অন্যান্য সাবজেক্টগুলি যেমন ফিজিক্স আছে, ম্যাথ আছে, অন্য এই সাবজেক্টগুলো একটু বেশি প্র্যাকটিস করো, কারণ প্র্যাকটিসের ওপর মেন। আর এখানেই কেমিস্ট্রির মধ্যে কেমিস্ট্রি যদি অর্গানিকের কথা বলি, দেখো প্রতিনিয়ত তোমাদের প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু হবে না বস। আর তোমাদের যদি ফিজিক্যালের কথা বলি, ফিজিক্যালের যে দেখো নেম রিয়াকশনগুলো, ফিজিক্যালের যে নিউমেরিক্যাল যেগুলো আছে না, তো নিউমেরিক্যালের যে মানে সূত্রগুলো আছে, এই সূত্রগুলো ভালো করে দেখো, কারণ সূত্রের একদম ডাইরেক্ট সূত্র বেশ অঙ্ক দিয়ে দেয়, ঠিক আছে? আর ফিজিক্যালের তো জানোই তোমরা কি আসবে, আর ইনঅর্গানিকে জানোই তো, ইনঅর্গানিক যাই আসবে এই গুজা মিল দিয়ে লিখে চলে আসবা, মানে একটার সাথে একটা মিল থাকলে হলো। আচ্ছা আমি এটা বলতেছি না, প্রমোট করতেছি না, বাট যেটা জানো সেটা তো লিখবা, ঠিক আছে? তো আজকের মতো এখানেই, ঠিক আছে? রাধে রাধে, নমস্কার, টাটা, ভালো করে পড়াশোনা করো, বাই বাই।